আনন্দবাজার রিপোর্ট। নব্য আওয়ামী লীগের পরিকল্পনা, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। আরও জানাবো বিডিআর হত্যাকাণ্ড, জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা। এবং সর্বশেষে জানাবো টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আনন্দবাজার রিপোর্ট। নব্য আওয়ামী লীগের পরিকল্পনা, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন কৌশলের ছায়া স্পষ্ট হচ্ছে। পরিকল্পনা এমন, আওয়ামী লীগ থাকবে ঠিকই, তবে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ নেতারা থাকবেন না নেতৃত্বে। নব্য বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নীরবে এগিয়ে চলছে বলে জানা যাচ্ছে। কিছু পরিচিতি মুখকে সামনে রেখে এই নতুন দলকে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা চলছে। যদিও আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব একে সরাসরি প্রতারণা এবং দলকে ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন। ভারতের কূটনৈতিক মহলের একাংশ এই পরিকল্পনায় উদ্বিগ্ন। তাদের মতে শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে সরিয়ে একটি নতুন দল গঠনের উদ্যোগ ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ যাদের নেতৃত্বে এই দল গঠনের কথা বলা হচ্ছে তাদের কারো কারো ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ এবং কেউ কেউ পাকিস্তান ঘেঁষা বলেও পরিচিত। ভারতের এক প্রাক্তন কূটনৈতিক জানিয়েছেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না, তবে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের নির্ভরযোগ্য বন্ধু। সেই দলের নেতৃত্ব যদি পাকিস্তান সমর্থকদের হাতে চলে যায় তবে তা ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠবে। এই নব্য আওয়ামী লীগকে নিয়ে বিতর্ক আরো তীব্র হয় যখন জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতারা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তাদের সঙ্গে একান্ত বৈঠকে বলেছিলেন শিরিন শারমিন চৌধুরী, শেখ ফজলে নূর তাপস এবং সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন নেতাদের দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে। এই নেতাদের বলা হবে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ হিসেবে নিজেদের উপস্থাপন করতে। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই ষড়যন্ত্র আমরা আগেই জেনেছি, নামগুলো নতুন কিছু নয়। এভাবে একটা ছায়া দল তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি আরো বলেন, 2006 সালেও সেনা হস্তক্ষেপের সময় শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব তৈরির চেষ্টা হয়েছিল। তখন যেমন ব্যর্থ হয়েছিল এবারও হবে, কারণ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের কাছে শুধু শেখ মুজিবের পরিবারের প্রতি অগাধ আস্থা রয়েছে। এই নেতা মনে করেন, যেভাবে ভারতের কংগ্রেসে গান্ধী পরিবারের জায়গা আছে ঠিক তেমনই বাংলাদেশে আওয়ামী লীগ শেখ পরিবারের সঙ্গে একাত্ম। হাসিনা ছাড়া আওয়ামী লীগ টিকবে না। এই ষড়যন্ত্রকারীরাও সেটা জানে। তাদের মূল লক্ষ্যই আসলে আওয়ামী লীগকে দুর্বল করে ধ্বংস করা। কলকাতায় অবস্থানরত এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা বর্তমানে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের অনেক নেতাকে প্রলোভন দেখানো হচ্ছে। শেখ হাসিনা বিরুদ্ধে অবস্থান নিলে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও থাকবে। এই প্রস্তাব দিচ্ছে বিএনপি ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত ব্যবসায়ীরা। এই নেতা আরো দাবি করেন, কলকাতায় আশ্রয় নেওয়া কয়েকজন আওয়ামী লীগ নেতাই পরিকল্পনা আগ্রহ দেখাচ্ছেন এবং অন্যদেরও এতে যুক্ত করার চেষ্টা করেছেন। তবে তিনি অভিযোগ করেন, যাদের পরিচ্ছন্ন বলা হচ্ছে তাদের অনেকে চীন ও পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন। তাদের স্বার্থ রক্ষা করতে এই ষড়যন্ত্রে তারা রাজি হয়েছেন। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে? দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভার্চুয়াল মাধ্যমে জেলা পর্যায়ে নিয়মিত বৈঠক করেছেন শেখ হাসিনা। ইতিমধ্যে 23টি জেলার নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। সেখানে তিনি বলেছেন, আমি এখনো বেঁচে আছি এবং দ্রুত ফিরব। প্রতিটি নির্যাতনের বিচার হবে তিনি স্পষ্ট করে দিয়েছেন। আমি ইস্তফা দেইনি, দেশ ছাড়তেও চাইনি। জোর করে আমাকে দেশ ছাড়া করা হয়েছে, ষড়যন্ত্র করে আমার সরকার ফেলা হয়েছে। এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়ব। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন কাট অফ সময়। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের
দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। তিনি বলেন, ডিসেম্বর হলো তাদের কাট অফ টাইম। ডিসেম্বর নির্বাচন না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, তখন সেটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এই সময়ে এখন প্রধান উপদেষ্টা দিলেন। এতে কি সময় প্রলম্বিত হচ্ছে বলে মনে করেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, উনি ডিসেম্বর থেকে জুন বলেছেন। উনি এই কথা বলেননি যে এটা ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলে দিয়েছি যে আমাদের কাট অফ টাইম হলো ডিসেম্বর মাসের। এই শিফটিংটা কেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এটা তো আমি বলতে পারবো না, এটা ওনারা বলতে পারবেন। সর্বশেষ গত 10 ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় তিনি বিএনপি প্রতিনিধি দলকে বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে তার সব কার্যক্রম চলছে। ডিসেম্বরে নির্বাচন না হলে কি করবে বিএনপি? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা আবারও আপনাদের সামনে আসব, দলের মধ্যে আলোচনা করে এবং আমাদের অন্যান্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ মির্জা ফখরুল বলেন, আমাদের আলোচনার প্রধান যে বিষয়টি ছিল সেটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকে বলে আসছি। সে বিষয়ে তার সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে একটি দ্রুত এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধান করতে হবে। একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনারা জানেন যে সেগুলোতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। গত কয়েকদিন আগের সংস্কার কমিশনের কাছে আমাদের মতামতগুলো দিয়েছে। আগামীকাল আমাদের সঙ্গে বৈঠক আছে। ঐক্যমতে জুলাই চার্টার হবে। তিনি বলেন, আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলো ঐক্যমত হবে সব দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি। তারপর আমরা নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি যেসব সংস্কার আমরা ঐক্যমত হব সেগুলোকে বাস্তবায়নের ব্যবস্থা নেবেন আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে আসলে। এটাই ছিল আমাদের মূল কথা। এর আগে দুপুর 12টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ড, জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেন, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে 8 জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলেন তিনি। কমিশন প্রধান আরো বলেন, আমরা হত্যাকাণ্ড নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। এটার জন্য একটা পলাশির পুনরাবৃত্তি। এটার শেকড় আমাদের খুঁজে বের করতে হবে, যোগ করেন তিনি। কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা একজন কর্মকর্তা কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা। তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। মিশ্রণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়েছে উল্লেখ করে সেনা প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই হবে, এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনে 2025 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে। এই একই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোমা এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম। প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ডক্টর ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর একজন চেনা নেতা। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিক
ফ্যামিলিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে ইউনূস বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা কয়েক লাখ মানুষকে নিজস্ব ব্যবসা শুরু, তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। এই ক্ষুদ্র ঋণের সুবিধা নেওয়া 97% নারী। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাৎ ও তার সঙ্গে কাজ করা নিয়ে স্মৃতিচারণ করেন হিলারি ক্লিন্টন। তিনি বলেছেন, আমি ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম দেখা করি যখন তিনি তার ক্ষুদ্র ঋণের মতো একরকমই প্রোগ্রাম চালু করতে তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে সহায়তা করতে আরকানসাসে আসেন। এরপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। তিনি আরো বলেন, এখন ডক্টর ইউনূস তার দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।